পূর্বাচলে প্লট জালিয়াতি, শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা। আসামি রেহানা, পুতুল, জয়, ববি সহ ১৬ জন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। ক্ষমতার অপব্যবহার করে প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। লন্ডনে টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণ হলে দেশে ফেরত পাঠানোর আহ্বান প্রধান উপদেষ্টার। বরখাস্তের দাবি কনজারভেটিভ নেতার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তলব পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির ভারতীয় হাই কমিশনার। সীমান্তে বেড়া নির্মাণে সহযোগিতা কামনা। অসম চুক্তি বাতিলের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার। বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। লন্ডনের হাসপাতালে থেকেও দেশবাসীর খোঁজ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন মির্জা আব্বাস। আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি, একসঙ্গে স্থানীয় ভোট করা বাস্তবসম্মত নয়। কমিশন সভায় মত। স্বরাষ্ট্র থেকে এনআইডি ফেরাতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত। গ্যাস সংকটে রান্না করতে চরম বিপাকে রাজধানীবাসী। দাম বাড়ানোর উদ্যোগে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। পরিবেশ না থাকায় ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি দাবি। এবং দেশে প্রথমবার এইচএমপি ভাইরাস শনাক্ত। আতঙ্কের কিছু নেই বলছে আইডিসিআর। হাঁচি কাশির সঙ্গে ছড়ানোয় সতর্ক থাকার পরামর্শ। হত্যা মামলার পর এবার দুদকের জালে শেখ হাসিনা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আসামি করা হয়েছে শেখ রেহানা, পুতুল, জয়, ববি ও সাবেক রাজুক চেয়ারম্যান সহ ১৬ জনকে। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহরে প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এমন অভিযোগে গেল ২৬শে ডিসেম্বর শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধানের ১০ কার্যদিবসের মাথায় মামলা করল সংস্থাটি। বিধি অনুযায়ী রাজধানীতে কারোর নামে বাড়ি বা প্লট থাকলে তার রাজুকের প্লট পাওয়ার কথা নয়। কিন্তু পুতুলের নামে ধানমন্ডি ও গুলশানে প্লট থাকার পরও নিয়মে তোয়াক্কা না করেই পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দ দেয় রাজুক। প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তাঁর মাতা জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে মামলার এজাহারে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে তার মেয়ের নামে অবৈধভাবে এই প্লট বরাদ্দ নেন। মামলায় আরও আসামি করা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সাবেক রাজুক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ ১৪ জনকে। প্রভাবিত হয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও, আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭ অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা পরিবারের নামে পূর্বাচলে আরও ৫০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদক আরও ৫টি মামলা করবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি।
এদিকে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলীয় প্রধান কেমি বেরেনোচ। ব্রিটিশ গণমাধ্যমে একের পর এক শিরোনাম হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ ওঠায় চাপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। এবার টিউলিপকে নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লন্ডনে তার সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের লুটপাট থেকে সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেরেনোচ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্তের এ আহ্বান জানান তিনি। এর আগে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব অজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ চেষ্টার পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা শেষে প্রণয় ভার্মা কূটনৈতিক ভাষায় বলেন, অপরাধ মুক্ত সীমান্ত গড়তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা চায় তারা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের শক্ত প্রতিরোধের মুখে সম্প্রতি সীমান্তে বেড়া নির্মাণ করতে পারেনি ভারত। দেশটির সঙ্গে অসম চুক্তিগুলো পর্যালোচনা করে দেখা হবে বলেও জানান তিনি। ৪০ দিনের ব্যবধানে আবারও ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানালো বাংলাদেশ। এবারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার প্রতিবাদ জানাতে ভারতের রাষ্ট্রদূতকে ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের কূটনীতিক ভাষায় ভারতের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণের সমঝোতা আছে, সেটি বাস্তবায়নে বাংলাদেশের কাছ থেকে সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করে ভারত। We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. এদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে উপদেষ্টা জানান, সম্প্রতি সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। তবে বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয় ভারত। যেই কয় জায়গায় কাজ শুরু হচ্ছিল সবকটা জায়গায় কাজ বন্ধ আছে। আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? হেনি কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করবে। বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, চুক্তি অনুসারে সীমান্তের কোনো অংশের আলোচনা ছাড়া কোনো অবকাঠামো নির্মাণ করতে পারবে না ভারত। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। ৭৫-এর নীতিমালা মেনে চললেই এড়ানো যায় সীমান্ত উত্তেজনা। বাংলাদেশের তা মনে করিয়ে দেওয়া উচিত ভারতকে, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিএসএফের বেড়া নির্মাণ ঘিরে দুদেশের সীমান্তের মানুষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। ভারসাম্যপূর্ণ সম্পর্কের জন্য পরিবর্তিত বাস্তবতা মেনেই ভারতের বাংলাদেশ নীতি ঢেলে সাজানো প্রয়োজন বলেও মত বিশ্লেষকদের। জনগণ সমৃদ্ধ হয়ে যাচ্ছে, কাজে এর মধ্যে ভোলেটিলিটিটা বেড়ে গেছে, মানে এখন এটা হাতের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং সে কারণে একটু বাড়তি সতর্কতার দরকার। ক্ষোভটার যে ভিত্তিটা সেটা যদি না বুঝতে পারে তাহলে তো এই ক্ষোভটা বাড়বেই এবং এই ক্ষোভটাকে অনেক দল উপদল রাজনৈতিকভাবে ব্যবহারও করবে। বিশ্লেষকরা মনে করেন, দুই দেশের স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের জন্য বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতাকে বিবেচনায় নিতে হবে ভারতকে। দুই দেশের স্বার্থে সম্পর্ককে যত দ্রুত স্বাভাবিক করা যায় ততই আমাদের জন্য একটা ভারসাম্য নিয়ে আসতে পারবে,
দুই দেশের যে হ্যাঁ দুই দেশেই লাভ হচ্ছে, তখন আমার মনে হয় না আজকের যে সমালোচনা সেটা থাকবে। বিশ্লেষকরা বলছেন সম্পর্কের ক্ষেত্রে একপাক্ষিক নয়, ন্যায্যতার ভিত্তিতে দেখতে হবে উভয় পক্ষের স্বার্থই। দুই সাইডের যদি লাভ না হয় তাহলে কিন্তু ওই চুক্তি থাকে না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। লন্ডন ক্লিনিকে চলছে স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতালে থেকেও তিনি দেশবাসীর খোঁজ খবর নিয়েছেন। শনিবার সন্ধ্যায় হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা জানান। এ সময় তারেক রহমান উপস্থিত থাকলেও রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডন সময় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। মির্জা আব্বাস বলেন উনি এখন ভালো আছেন, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। বেসিক্যালি ম্যাডাম তো আজকে গত 17 বছর আর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই, তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো। এক্ষুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। কেমন আছো, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপর দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা না, বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন। শুক্রবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডন আসেন এই দম্পতি। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাতীয় নির্বাচন আয়োজনেই মনোযোগ নির্বাচন কমিশনের। জাতীয় স্থানীয় সরকারের ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন করাও সম্ভব নয়। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়াও সরকারের যুক্তিযুক্ত হবে না। দুপুরে কমিশন সভায় উঠে আসে এসব মত। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে অনুষ্ঠিত হবে এ নিয়েই চলছে আলোচনা। এর মধ্যেই রোববার কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন জাতীয় নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য ইসির। জাতীয় ও স্থানীয় সরকারের ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয় বলেও মনে করছে কমিশন। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। কমিশনার আরও বলেন এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্রে সরিয়ে নেওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। 2007 সাল থেকে নির্বাচন কমিশন নিজে এটা ডেভেলপ করেছে। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি। এবং শুধু এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে বিশেষ এলাকায় ফর্ম সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। যারা বাংলাদেশের মানুষকে দেশে ও দেশের বাইরে থেকে বিভিন্নভাবে শোষণ করে তাদের সবার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যারা বাংলাদেশের মানুষকে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে শোষণ করতে করতে এই শোষণ তাদের রক্তে জমে গিয়েছে, যে চাগুলো আগরতলা থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী জায়গায় যায়, সেই জায়গাগুলোতে বিক্রি হয়, সেই জায়গাগুলোতে নিলাম কেন্দ্র আছে, সেই জায়গাগুলো এত খরচ করে তারা না পাঠিয়ে তারা অল্প রাস্তা পার করে পাচার করে বাংলাদেশে পাঠাতে চায়। এই চা বাগানগুলো যদি না থাকে, হঠাৎ করে এগুলোর উপর নির্ভরশীল লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সম্ভব না, তখন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে। গ্যাস সংকটে ভোগান্তি পিছু ছাড়ছে না রাজধানীবাসীর।
কোথাও গ্যাসের চাপ খুবই কম, আবার কোথাও নির্দিষ্ট সময়ের জন্য একেবারেই সরবরাহ বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন শীতকালে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। পেট্রোবাংলার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার দুপুর পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। চুলার নিভু নিভু আগুনে ভর্তা তৈরির জন্য বেগুন পোড়াচ্ছেন মগবাজারের এক গৃহিণী। ভাত তরকারি রান্নার জন্য গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় শুধু বেগুন ভর্তাকেই বেছে নিয়েছেন দুপুরের খাবার হিসেবে। গ্যাস সংকটের এই চিত্র আশপাশের মিরবাগ, রামপুরা, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষের। কোথাও কোথাও স্বল্প গ্যাস থাকলেও ভাত রান্না করতেই সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। রান্না বাড়া করা খাওয়া খুবই অবস্থা, মনে করেন যে আমাদের নাজেহাল, গ্যাস থাকি না বলতে। একজনের রান্না একজনের রান্তারি না, তাই কাজে এলাকা ছিল রান্না কেমন লাগে। সারাদিনেও গ্যাস থাকে না, রাত 12টা বাজে 2 ঘন্টা লাগে রান্ধনে। জ্বালানি বিশেষজ্ঞরা জানান দেশে পর্যাপ্ত গ্যাস উৎপাদন না থাকার পাশাপাশি শীতকালীন গ্যাস তরল হয়ে যাওয়ায় গ্যাসের চাপ কমে যায়। গ্যাস সংকট নিরসনে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের প্রতি গুরুত্ব দিলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। কনডেন্সেট একটা জিনিস যেটা নাকি আপনার গ্যাসের সাথে গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু ওটা টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে আবার লিকুইড হয়ে যেতে পারে। তো সেই কারণে ওই শীতকালে কনডেন্সেট জমে যায়। তো এই কারণে গ্যাসের যে আপনার ফ্লোটা এটা বাধাগ্রস্ত হয়। বাংলাদেশে তো যথেষ্ট পরিমাণ গ্যাস প্রবণ, এখানে অনুসন্ধান কাজ অনেক যদি চালানো হয় তাহলে গ্যাসের স্বল্পতা হওয়ার কথা না। বৃহস্পতিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার দুপুর 12টা থেকে 72 ঘন্টা পর্যন্ত কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চড়া সুদ হার ও জ্বালানি সংকটের মাঝে আবারও গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাবে কপালে দুশ্চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে জানালেন ব্যবসার পরিবেশ না থাকায় তারা কার্যক্রম গুটিয়ে নিতে চান। এজন্য এক্সিট পলিসি করে দেওয়ার জন্য গভর্নরকে অনুরোধ করেছেন। পরে সাংবাদিকদের ব্যবসায়ী নেতারা বলেন এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন আসলেও বিনিয়োগ বান্ধব পরিবেশের উদ্যোগ এখনো দেখছেন না ব্যবসায়ীরা। উল্টো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদ তাদের জন্য বড় বাধা হয়েছে। আবার চলমান জ্বালানি সংকটের মাঝে গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব আছে, ডলার সংকট ও বেতন ভাতা বাড়ানোর চাপ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির 13 সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের দায় তারা নিবেন না বলে সাফ জানিয়ে দেন। এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছিল তারা আমরা ফেরত যেতে পারি। ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর প্রশাসকও। সংগঠনটির পক্ষ থেকে ঋণপত্র বা এলসি খোলার জটিলতা দূর করা ও সুদ হার কমানোর দাবি জানানো হয়। এবং কোয়ালিটি দেখে ওনারা যেগুলো সাস্টেন করার মতো সেগুলো সাপোর্ট দিবেন, এক্সিট পলিসি সেই জিনিসটা রিফ্লেক্ট করবে। আর যেগুলো সাস্টেন করবে না, ভায়াবল থাকবে না, আলটিমেটলি সেটা কিন্তু আর সাপোর্ট দিয়ে লাভ নেই। ব্যাংক সংস্কার কমিটিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পকে গুরুত্ব দিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতাও চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে একজনের শরীরে শনাক্ত হয়েছে এইচএমভি ভাইরাস। এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর এর ভাইরোলজি বিভাগের প্রধান ডাক্তার আহমেদ নসের আলম। আইইডিসিআর সূত্রে জানা যায় এইচএমভি হওয়া শনাক্ত ব্যক্তি নারী এবং তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি এইচএমভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতে আক্রান্ত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী। তবে এইচএমভি বাংলাদেশে অনেক আগে থেকেই আছে জানিয়ে নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে আইইডিসিআর। এর আগে চলতি বছরের জানুয়ারির শুরুতে চীনে প্রথম এইচএমভির সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপান সহ ভাইরাসটি ছড়িয়ে পড়ে মালয়েশিয়া ও ভারতে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসের মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। এবার খেলার খবর। গুঞ্জনই সত্যি হলো, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়লেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সারপ্রাইজ প্যাকেজ ওয়ানডেতে এখনও ডেবু না হওয়া পারভেজ হোসেন ইমন। শুধু ব্যাটসম্যান হিসেবে পাওয়া যাবে তাই নেই সাকিব আল হাসান। বাদ পড়েছেন হাসান মাহমুদও। 4 পেসারের সঙ্গী 2 জেনুইন স্পিনার নাসুম আর রিশাদ।
নামগুলো প্রত্যাশিত তবুও উন্মুখ প্রতীক্ষা। প্রধান নির্বাচকের মুখ থেকেই আনুষ্ঠানিকভাবে শোনার অপেক্ষা। 15 সদস্যের দল একে একে ঘোষণা করলেন তিনি। এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকের আলী ইয়ানিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে নিষেধাজ্ঞায় প্রত্যাশিতভাবে নাম কাটা গেছে সাকিবের। শুধু ব্যাটসম্যান হিসেবে তার চেয়ে পারভেজ হোসেন ইমনেই আস্থা লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেলের। যদিও ইমনের এখনও ডেবুই হয়নি ওয়ানডে ফরম্যাটে। বড় প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফির চাপ নিতে পারবেন তো ইমন? এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। 15 সদস্যের দলে নেই হাসান মাহমুদ ও শরীফুলও। মূলত পাকিস্তান ও আমিরাতের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের বিবেচনায় 4 পেসার স্কোয়াডে। টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। গেল বিশ্বকাপে সহ অধিনায়ক থাকলেও এবার সেই পদটা ফাঁকাই রাখছে বিসিবি। দল নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে এবং সেটাই স্বাভাবিক। তবে প্রধান নির্বাচকের দাবি বর্তমান সময়ের সম্ভাব্য সেরা স্কোয়াডটাকেই তারা বেছে নিয়েছেন। গাজী আশরাফ হোসেন লিপুর প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে সাকিব আর লিটন দাসের না থাকা ইস্যু। তবুও সব ছাপিয়ে এই দলটাকেই সমর্থনের আহ্বান তার। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা। আসামি রেহানা, পুতুল, জয়, ববি সহ 16 জন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। লন্ডনে টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণ হলে দেশে ফেরত পাঠানোর আহ্বান প্রধান উপদেষ্টার। বরখাস্তের দাবি কনজারভেটিভ নেতার। এবং তলব পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির ভারতীয় হাই কমিশনার। সীমান্তে বেড়া নির্মাণে সহযোগিতা কামনা। অসম চুক্তি বাতিলের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।